নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্যে উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো উনি নিশ্চয়ই জানেন। তাহলে কোনটা না সেটা এখন আমরা জানি না। উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, অনেস্টলি উই আর ওয়ার্কিং অন ইট। এটা আপনার শুধু আমাদের কনভিনিয়েন্স না, তো যে দেশে যাবেন তাদের কনভিনিয়েন্সটা দেখতে হবে, তাদের প্রধানমন্ত্রীরা সেই সময় থাকবেন কিনা ইত্যাদি অনেক কিছু বিচার্য বিষয় আছে। তাহলে একটু ছোট্ট করে জানতে চাই, সিটকার যে $2 বিলিয়ন আমরা আপনার আরেকটা প্রশ্ন ছিল ওদের চারটে যে গ্লোবাল ইনিশিয়েটিভ, সেটাই আবার বলেন, প্রশ্নটা বলেন স্যার। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, জিএসআই, জিজিআই, এই যে চারটে ইনিশিয়েটিভ রয়েছে, এটা কোনটায় বাংলাদেশ বর্তমান সরকার আগে বেশি প্রায়োরিটি দিয়ে যোগদান করতে পারে? আচ্ছা, এটা আমাদের জয়েন্ট রিলিজে থাকবে, আপনারা দুটো দিন অপেক্ষা করেন। আপনি যখন বিগত সরকারের অংশে ছিলেন তখন আপনি নিজেও বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রথমে প্রতিবেশী দেশ ভারতে যাবার আগ্রহ প্রকাশ করেছিল, ভারত থেকে সেই ধরনের সাড়া মেলেনি, তার জন্যই তিনি চীন সফরে গিয়েছেন। এবারের না, আসলে তা নয়। চীনের কাছ থেকে, চীনের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ওনার একটা আমন্ত্রণ ছিল, তাই উনি গেছেন। এমনি এক বন্ধু দেশ যার সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, সেই পর্যায়ে আমাদের সম্পর্ক এবং এই আমাদের নতুন সরকারের তরফ থেকে এটা হচ্ছে চীনের প্রথম সফর। তাদের প্রধানমন্ত্রী আমাকে পররাষ্ট্রমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই সফরে আমরা আমাদের দুদেশের সম্পর্ককে আরও দ্রুত এবং আরও গভীর এবং ব্যক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যেই আমরা চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পারস্পরিক সহযোগিতামূলক প্রকল্প এবং কর্মকাণ্ডে জড়িত রয়েছি এবং এই সম্পর্কটাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চাইতে ওপরে নেওয়া যায় কিনা সেই নিয়ে আমরা আলোচনা করব, তাদেরও আগ্রহ আছে। আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তিস্তা রক্ষায় চীনের সাথে আলোচনা এবং তিস্তা চুক্তিও আমাদের আছে ভারতের সাথে, যেটি বাস্তবায়ন হয়নি, আলোচনা পর্যায়ে আছে। বিজেপি সরকার কেন্দ্র বরাবরই বলে আসছিল, রাজ্য যেহেতু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আপত্তি ছিল, সেই জন্য এই চুক্তি বাস্তবায়ন হয়নি। এখন যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করছে, আপনার কি মনে হয় তিস্তা সুরাহা হবে? দেখুন, পশ্চিমবঙ্গে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। তো তারা প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেজন্য তো বসে থাকা চলবে না, আমাদের কাজ আমাদের করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু নেতার পাশাপাশি আমি দেখি আসামের মুখ্যমন্ত্রী, আর তারা বরাবরই মুসলিম বিদেশি মনোভাব দিয়ে কথা বলছিলেন এবং বাংলাদেশি ক্লেম করছিলেন। পুশিংয়ের কোনো সংখ্যা আছে কিনা? দেখুন, যখন আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। আর বাণিজ্য চুক্তি আমরা যদি দেখি, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি না, এটা না করে নেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাংলাদেশে এখন বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশ 131টি শর্ত মানবে, আর সেখানে যুক্তরাষ্ট্র মাত্র 6টি শর্ত মানবে। বাণিজ্য চুক্তি নিয়ে আপনার? দেখুন, এইটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত যে কোনো চুক্তি নিয়ে। আর আপনি যেটা বললেন
বাংলাদেশে 131, আমরা না আমি 131টাতে শ্যাল বলেছে না, আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শ্যাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। আমি বলবো যে আপনারা সবাই মিলে সেটা দেখেন, সবার এটা হচ্ছে তুলনামূলক, দেখেন আমরা কি পেয়েছি কি পাইনি। কিন্তু এই আলোচনা না, কথা হচ্ছে যে এই আলোচনাটা ওইভাবে হওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র সব দেশগুলিকে বলেছে যে তোমাদেরকে রেসিপ্রোকাল ট্যারিফ, যেমন আমাদের 39% বা 37% দিয়েছিল, তো অন্যান্য সব দেশগুলো দিয়েছে, নেগোশিয়েট করেছে, কেউ 20 পেয়েছে, ভিয়েতনাম, আমরা 19 পেয়েছি। তো এখন কে কি সবারই কিন্তু এই অ্যাগ্রিমেন্টগুলো পাবলিক স্পেসে এখন পাওয়া যাচ্ছে। আপনার বাংলাদেশের অ্যাগ্রিমেন্ট অন্যান্য দেশের অ্যাগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন যে আমরা কি রেট পেয়েছি, পলিসিতে আমরা কি কি বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি, অন্যরাও কি চুক্তি করেছে, অন্যরা কি পারচেস কমিটমেন্ট কত, আমাদের পারচেস কমিটমেন্ট কত, সব মিলিয়ে দেখেন। এই বিষয়ে আর আমি কথা বলছি না, আমার কিন্তু এখনই দ্রুত যেতে হবে। স্যার, চীন নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই আপনার চিপের পরে কি আমরা হাই লেভেল ভিজিট দেখতে পাবো কিনা, এটা এক। সেকেন্ড হচ্ছে গিয়ে চীনের 4টা ইনিশিয়েটিভ আছে, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ। 4টা ইনিশিয়েটিভের কোনটায় যোগদানের প্রতি আপনাদের এক্সপেকটেশন কিংবা ওদের আছে? আচ্ছা আচ্ছা বলুন। চাইনিজ মানে চীনাদের তিস্তা প্রকল্প এবং তিস্তা চুক্তি দুটো আলাদা বিষয়, এটা অনেক সময় অনেকে আমরা গুলিয়ে ফেলি। আমরা কি আসলে তিস্তা চুক্তিটা ভারতের সাথে, প্রকল্প চীনের সাথে, এই জিনিসটাকে আমরা সেই দেখুন, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নিব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। কিন্তু এখানে চীনা আপনার সফর কি, পিএমএ সফর কি ইয়ে করবে কিনা? আমি তাই ভাবছিলাম।